ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे परतत्त्वे स्वदालीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। স্বামীজির কর্মযোগ সপ্তম অধ্যায়। এই কর্মযোগের সপ্তম অধ্যায়ের নাম হলো ফ্রিডম, মুক্তি। কর্মযোগ বইয়ের যে 8টি অধ্যায়, এই একদিক দিয়ে বলা যায় এই সপ্তম অধ্যায়ই কর্মযোগের সমাপ্তি। কারণ এখানেই স্বামীজি কর্মযোগের চরম বা পরম লক্ষ্য মুক্তির স্বরূপ আলোচনা করেছেন। পরের যে অধ্যায়, লাস্ট চ্যাপ্টার, সেটা হলো এই কর্মযোগের উপসংহার, সারাংশ। তো একদিক দিয়ে এই অধ্যায়টাই কর্মযোগের সমাপ্তি, এখানে ফাইনাল গোল বলেছেন। এর আগের যে অধ্যায় ছিল, ষষ্ঠ অধ্যায়, 6th চ্যাপ্টার, নন অ্যাটাচমেন্ট ইজ কমপ্লিট সেলফ অ্যাবনিগেশন, সেই অধ্যায়ের একদম শেষে স্বামীজি বলেছেন, ইংরেজি পেজ নাম্বার 96, এর শেষে স্বামীজি বলেছেন, দ্য ইয়োগা অফ ওয়ার্ক, of wisdom and of devotion are all capable of serving as direct and independent means for the attainment of moksha. কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ সকল যোগেই মুক্তিলাভের সাক্ষাৎ ও অন্য নিরপেক্ষ উপায়। অর্থাৎ এই সব পথই মানুষকে পূর্ণতা রূপে একই লক্ষ্যে পৌঁছে দেয়। এখন অ্যাকচুয়ালি বর্তমানে যে আলোচনা চলছে, মানে এই কর্মযোগের মাধ্যমে আমরা যে সেই একই লক্ষ্য, চরম লক্ষ্যকে অর্থাৎ মুক্তিকে কি করে প্রাপ্ত করব বা উপলব্ধি করব, তারই বিস্তারিত আলোচনা করছেন। আমরা এর আগে দেখেছি যে এই নিষ্কাম কর্ম বা নিঃস্বার্থ কর্ম আন্তরিকভাবে করলে আমাদের এই চিত্তশুদ্ধি হয়, আমাদের যে কাঁচা আমির গরিমা কমতে থাকে সেটা দূর হয়, এবং পরিশেষে একদম যখন চিত্ত ঠিক শুদ্ধ হয়, আমাদের স্বার্থবুদ্ধি পুরো চলে যায়, মানে আমাদের কাঁচা আমি একদম নিশ্চিহ্ন হয়, তখন আমাদের যে স্বরূপ, যা কিনা জ্ঞানর স্বরূপ, তা কিন্তু প্রকটিত হয়। অর্থাৎ চিত্তশুদ্ধ হলেই, কারণ এই স্বরূপ, আমরা স্বরূপত জ্ঞানর স্বরূপ, যে জ্ঞান ভিতরে আছে, চিত্তশুদ্ধ হলেই সেটা প্রকটিত হয়। আর যে সেই স্বরূপ জ্ঞান, তাকে বেদান্তের ভাষায় আমরা বলি যে পরমাত্মা স্বরূপের উপলব্ধি, পরমাত্মা স্বরূপের জ্ঞান, এটাই হলো মুক্তি। মানে সেই পরমাত্মা বলছে নিত্যমুক্ত, সে জ্ঞানর স্বরূপ নিত্যমুক্ত। এই যে মুক্ত অবস্থাটা, মুক্তি অবস্থাটা কি, মুক্তি জিনিসটা কি, কিভাবেই আমাদের উপলব্ধি হয়, আর এই উপলব্ধির পথে বাধা কি, এবং উপলব্ধি করলেই বা আমাদের বোধটা কীরকম হবে, বর্তমান যে বোধ তার সঙ্গে সেই বোধের কি তফাৎ,
এইসব স্বামীজি বোঝাবেন এই সপ্তম অধ্যায়। এখন কেউ এতে একটা প্রশ্ন আসতে পারে যে কেউ বলতে পারে ওইসব জেনে কি হবে, আমরা এই কর্মযোগ করে যাব, করে গেলেই হয়, এইসব কঠিন ব্যাপারগুলো সব জানার কি দরকার। না, সেটা নয়, ব্যাপারটা তা নয়। আসলে মুক্তি জিনিসটা যা কিনা এই সব যোগের এই একমাত্র লক্ষ্য, সেই যে মুক্ত অবস্থাটা, তাই সেই তার যথার্থ স্বরূপ কি তা যদি যথাযথভাবে আমরা না জানি, তবে এই যে কর্মযোগ করছি, তাহলে এই কর্মযোগ যে অভ্যাস করছি এবং শেষে আমাদের কর্মযোগ যে কোথায় নিয়ে যাবে সেটা কি করে বুঝব? অর্থাৎ কি না, এই যে চরম লক্ষ্য, গোল, সেটা কি, তার স্বরূপ কি, তা কিন্তু আমাদের সঠিকভাবে জানা একান্ত প্রয়োজন। সঠিকভাবে জানা একান্ত প্রয়োজন। তো শরৎ মহারাজ স্বামী শারদানন্দজি ঠাকুরের যে বিশ্লেষণমূলক যে জীবনী লিখেছেন, লীলা প্রসঙ্গ, সেখানেও এই ঠাকুরের সাধকভাবে যে অবতার জীবনে সাধকভাব এইসব বলার আগে সাধক ও সাধনা এইসব আলোচনা করছেন। তো প্রথমে বলছেন সাধ্যটা কী, আমাদের গোলটা কী, সেইটা বলছে প্রথমে আমাকে ভালো করে বুঝতে হবে, তখন কিন্তু আমরা তার জন্য উপযুক্ত কি সাধন, সেই সাধন অবলম্বন করে আমরা এই সাধ্যকে প্রাপ্ত হব। তাহলে সাধ্যটা কি, চরম গোলটা কি? এই যে চরম গোল হলো মুক্তি, সমস্ত যোগের এই চরম গোল মুক্তি, সেই মুক্তি ব্যাপারটা কি, আর এখনই আমাদের কি অবস্থা আছে, সেইটা তার তুলনায় সেই মুক্ত অবস্থাটা কি, এবং কিভাবে অবলম্বন করলে আমরা সেটাকে উপলব্ধি করতে পারবো, কোথায় বাধা, বলছেন এইগুলো প্রথমে কিন্তু আমাদের সঠিক ধারণা থাকা দরকার, যে কর্মযোগ করে নিষ্কাম কর্ম আমাকে কোথায় পৌঁছে দিচ্ছে। তো বর্তমান অধ্যায়ে প্রবেশের পূর্বে আমরা এই জিনিসটা সংক্ষেপে আমরা একটু বোঝার চেষ্টা করব, যা কিনা ওই স্বামীজির বক্তব্য বুঝতে আমাদের সাহায্য করবে। উপনিষদের ঋষিদের এই যে অনুভব, ঋষি কারা? ঋষি হলো যাদের মধ্যে পূর্ণত্ব দেখা যায়, যে তাদের মধ্যে কোনো অভাব নাই, তারা পূর্ণ স্বরূপ, পারফেক্ট। বলছে তাদের অনুভব কি? তাদের অনুভব হলো যে এক অদ্বিতীয় অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্ম বস্তুই আছে, আর জগতে এই আমরা যা দেখছি, স্থূল সূক্ষ্ম, এই চেতন অচেতন যা কিছু দেখছি, ইট কাঠ মাটি পাথর মানুষ পশু গাছপালা জীব জানোয়ার দেব উপদেব, বলছেন এই সবই এক অদ্বয় ব্রহ্ম বস্তু। আর এই যে অদ্বয় ব্রহ্ম বস্তু, এতে কোনো বিষয় বিভাগ নেই। যদিও আমাদের এখন অভিজ্ঞতা এই বিষয় ভাগ, কিন্তু ঋষিদের অনুভব বলছে সেই ব্রহ্মবস্তুতে কোনো বিষয় ভাগ নেই, তাতে কোনো পরিবর্তন নেই, কোনো বিকার নেই, আর তাতে না আছে এই দেশকালের প্রভাব। আর বলছেন আমরা স্বরূপত সেই ব্রহ্মস্বরূপ, কিন্তু বর্তমানে আমাদের কাছে তা অজ্ঞাত, কিন্তু ঋষিদের কাছে তা জ্ঞাত। তারা ইট ইজ ওপেন সিক্রেট। বলছেন স্বরূপত তারা সেই এক অখণ্ড সচ্চিদানন্দের অনুভব করছে, এবং সমস্ত জগৎ এবং নিজেকেও তারা দেখছে সেই অখণ্ড ব্রহ্ম বস্তুরই যে ম্যানিফেস্টেশন, তারই প্রকটিত রূপ। আর বলছেন আমাদের যদিও এখন সেই জ্ঞান নেই, আমরাও প্রকৃতপক্ষে সেটাই। কিন্তু আমাদের বর্তমান অভিজ্ঞতা কি? আমরা এখন দেখছি এই বহুধা বিভক্ত এই জগৎ দেখছি, এখানে দেখছি অনেক এই নিয়মকানুন আছে, কার্যকারণ ভাব আছে, এখানে কর্ম আর কর্মফল আছে, আর যা কিছু দেখছি তার মধ্যে দেখছি এই পরিবর্তন হচ্ছে, তার পরিণাম হচ্ছে, বিকার দেখছি। এই হলো আমাদের বর্তমান আমাদের
যে জ্ঞান, যে বোধ, আর তার কন্ট্রাস্টে আমরা মুক্তিটা বোঝার চেষ্টা করছি। আর মুক্তিটা কি? মুক্তি মানে হবে এই যাতে কোনো পরিবর্তন নেই, কোনো কার্যকারণ ভাব নেই, যাতে কোনো পরিণাম নেই, যাতে কোনো বিকার নেই। আর মুক্তি এটা কোনো একটা কর্মের ফল নয়, এটা হলো নিত্য বস্তু। তো বলছেন যে এই কোনো কর্মের দ্বারা যদি এই মুক্তি জিনিসটা উৎপন্ন হয়, তাহলে কিন্তু তার বিকার হবে। মানে একটা দ্বারা উৎপন্ন হলে বলছে তার বিকার হবে, কাজে এ কিন্তু উৎপন্ন নয়। যা কিনা আমাদের স্বরূপ তা উৎপন্ন নয়, বলছে সবসময়তেই আছে, নিত্য বস্তু। কোনো কর্মের দ্বারা এই মুক্তি কিন্তু উৎপন্ন হয় না। যদি কর্মের দ্বারা উৎপন্ন হয় তাহলে তার বিকার হবে। আর ঋষিদের অনুভব এই ব্রহ্ম বস্তু কিন্তু সদামুক্ত, আর আমরাও স্বরূপত কিন্তু এই সদামুক্ত স্বভাববান। তাতে না আছে এই কার্যকারণের প্রভাব, না আছে এই কর্মফলের প্রভাব। সে কিন্তু আমরা সদা অপরিবর্তনীয় নিত্যমুক্ত স্বভাবও পান। তাহলে এই যে যা কিন্তু আমাদের প্রকৃত আমরা মুক্ত স্বরূপ নিত্যমুক্ত স্বভাববান, তাহলে কর্মযোগ এখানে কি করবে? কর্মেতে তো আমরা দেখতে পাচ্ছি কর্ম আর কর্মফল, এই কার্যকারণ সম্বন্ধ। তো কর্মযোগ কি ভূমিকা নেবে এই নিত্যমুক্ত স্বভাবের উপলব্ধিতে? বলছেন আমরা যদি ওই ঠিক ভাব, অ্যাটিটিউড অবলম্বন করে এইখানে কর্ম করতে পারি, কর্মযোগের অভ্যাস করি, অর্থাৎ কিনা নিষ্কাম কর্ম করি, নিঃস্বার্থ কর্ম করি, তাহলে আমাদের কি এই যে আপত প্রতীয়মান যে অহং, সেটা নষ্ট হয়। আর সেই অহংটা মরে গেলে আমাদের যা প্রকৃত স্বরূপ, একমেব অদ্বিতীয়ম তত্ত্ব মুক্ত স্বরূপ, সেটা প্রকটিত হয়। শ্রীরামকৃষ্ণদেব বলছেন আমি মোলে ঘুচিবে জঞ্জাল। বলছেন এই আমিটাই তো সমস্ত গণ্ডগোল। এটার মধ্যেই এই যত এই কার্যকারণ ভাব, স্বার্থ ভাব, আসক্তি ভাব। তো বলছে কর্মযোগের যে পদ্ধতি স্বামী যে পর্যন্ত আলোচনা করেছেন, সেই ভাব অবলম্বন ঠিক করে এই কর্ম করলে আমাদের এই ভাবটা নিশ্চিহ্ন হয়, অর্থাৎ কিনা কাঁচা আমি চলে যায়, আমরা সম্পূর্ণ অনাসক্ত হই। তো বলছে তখন এই ভিতরের জ্ঞান প্রকাশিত হয়, পরমাত্ম জ্ঞান, যা কিনা মুক্ত স্বরূপ। স্বামীজি এইটা এই মুক্তি জিনিসটাকে এই অন্য একটা অ্যাঙ্গেলে ব্যাখ্যা করবেন, যে বোঝাবেন। সেটা এরকম যে আমরা এই জীবনে যা কিছু আমাদের দেখছি, শুনছি, প্রত্যক্ষ অভিজ্ঞতা, যা কিছু আমার জানার চেষ্টা করছি বা বোঝার চেষ্টা করছি, আমরা কি দিয়ে করি? মন নামক একটা বস্তুর দ্বারা। আমি বলছি মানে এই মনের দ্বারাই চিন্তা করছি, পরে সেটা বাক্য আকারে বাইরে আসছে। যারা শুনছেন তারাও কিন্তু কান দিয়ে শুনছেন, কিন্তু তার সঙ্গে মন আছে। দেখছেন, কিন্তু তার সঙ্গে মন যুক্ত আছে। কাজেই আমাদের জীবনের এই যা কিছু বোঝার বা জানার, তা কিন্তু এই মন নামক বস্তুটির দ্বারা করি। আর খুব সংক্ষেপে বলতে গেলে এই মনের মধ্যে কি আছে? মনটা কি বলতে, মনটা হলো একটা সিরিজ অফ চেঞ্জেস, ক্রম পরিবর্তনশীল একটা কন্টিনিউয়াস চিন্তার ধারা, সংকল্প বিকল্প কন্টিনিউয়াস চিন্তার ধারা, চিন্তার স্রোত। এবং এই মনের মধ্যেই আছে দেশ কাল নিমিত্ত, অর্থাৎ কার্যকারণ ভাব বর্তমান। স্বামীজি এইটা পরে আলোচনা করবেন। এই মনের মধ্যেই আছে দেশ কাল নিমিত্ত। কাজেই আমরা যে এই যে যা কিছু প্রত্যক্ষ করছি, উপলব্ধি করছি, বোঝার চেষ্টা করছি, তাই মনের মাধ্যমে, অর্থাৎ কিনা আমরা এই মনরূপ যেন একটা নেটওয়ার্ক, একটা জাল আমরা প্রজেক্ট করে বোঝার চেষ্টা করছি। হ্যাঁ, ইন্দ্রিয় সহায়তা নিচ্ছি, কিন্তু এই সব কিন্তু অ্যানালিসিস এই মনের মাধ্যমেই হচ্ছে। সেই মনরূপ জালটা যেন আমরা বাইরে প্রজেক্ট করছি, প্রক্ষিপ্ত করছি, তাতে যা ধরা পড়ছে
তা হলো আমাদের জগৎ। অর্থাৎ আমাদের জগৎটা কি বলছে, মনের একটা নেটওয়ার্ক, সে বাইরে আমরা প্রক্ষেপ করে, প্রজেক্ট করে, তাতে যা জিনিস ধরা পড়ছে তাকে আমরা নাম দিচ্ছি জগৎ। অ্যাকচুয়ালি প্রকৃত যে কি সত্তা আছে, রিয়েলিটিটা কি, বহির্জগতেই বা কী আছে, আমাদের অন্তর্জগতেই বা কী আছে, প্রকৃত সত্যটা, রিয়েলিটা কি, তা আমরা কিন্তু জানতে পারি না। কেননা আমরা যা কিছু জানার চেষ্টা করছি তাই মনের মাধ্যমে জানছি। আপনি যাই জানুন না কেন, আপনি শুনছেন, আপনি দেখছেন, আপনি স্পর্শ করছেন, বলছে ওই মনরূপ নেটওয়ার্কের মাধ্যমেই ইন্দ্রিয় ব্যবহার করছেন, কিন্তু সব ওই মন অ্যানালিসিস করছে, এগুলোকে সব কোঅর্ডিনেট করছে। এই মনরূপ যে বস্তুটা, এর মাধ্যমেই আমরা কিন্তু জানার চেষ্টা করছি। আর মনটা হলো একটা কালার্ড চশমার মতো, ও যা দেখায় তাই আমরা দেখতে বাধ্য, শুনতে বাধ্য, সেইভাবে বুঝতে বাধ্য। এই মন হলো একটা জাল, সে কিন্তু এই জালটা বিস্তার করছে, তার মাধ্যমে আমরা জগতের রিডিং নিয়ে অ্যানালিসিস করে, বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করছি। আর মনের মাধ্যমে যে জগৎ জানি, তাতেও এই নিমিত্তের ভাব, কার্যকরণ ভাব সর্বত্রই প্রযোজ্য। এটাই তো আমাদের বন্ধন। বলছে মনের মাধ্যমে যা জানছি, যে জগৎ জানছি, তাতেও এই নিমিত্তের ভাব, কার্যকারণ ভাব, দেশকাল নিমিত্তের ভাব, বলছে এইটাই আসলে আমাদের বন্ধন। প্রকৃত সত্তা, আত্মবস্তু বা ব্রহ্মবস্তু, যা কিনা এই যে আলোচনা হলো ঋষিদের অনুভব, অখণ্ড সচ্চিদানন্দ, অদ্বয় বস্তু, তাতে কিন্তু না আছে এই কার্যকারণ ভাব, না আছে দেশকাল, না আছে বিষয় বিষয়ী ভাব, যা কিন্তু ঋষিদের অনুভব। আর মন মানেই হলো এই দেশকাল নিমিত্ত, মন সেখানে যেতে পারছে না, এইটা একটা কন্ট্রাডিকশন। সেই বস্তুটাই সেখানে দেশকাল নিমিত্ত নাই, বিষয় বিষয়ী ভাব নাই, কার্যকারণ ভাব নাই, আর মন মানেই এইগুলো আছে। কাজেই প্রকৃত সত্তা আমাদের নাগালের বাইরেই চলে যাচ্ছে। অতএব এই রকম কনক্লুশন এরকম দাঁড়ায়, যতক্ষণ আমরা মন নিয়ে আছি ততক্ষণ এই মনের খেলার অধীন, তার আন্ডারে। ঠাকুর বলছেন যতক্ষণ আমি সব মায়ার আন্ডারে, সেরকম বলছে এই মনের খেলার অধীন, যতক্ষণ আমাদের মন নিয়ে আছি তারকে আমরা অতিক্রম করতে পারছি না, মনের খেলার অধীন, তার নেটওয়ার্কের মধ্যে, যতক্ষণ এই মনের নেটওয়ার্কের মধ্যে, বলছে ততক্ষণ আমরা কিন্তু বদ্ধ। মানে ততক্ষণ আমাদের এই বন্ধন আমাদের নিত্যসঙ্গী। মনের আন্ডারে থাকা, মনের নেটওয়ার্কের মধ্যে থাকা মানেই হলো আমরা বদ্ধ, আমরা কিন্তু বন্ধন আমাদের নিত্য সঙ্গী। এই জন্য আমাকে একদম আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। আমরা এই মনের বাইরে যে মুহূর্তে যাই, অর্থাৎ যাই মানে যদি কেউ কোনো প্রকারে, কোনোভাবে এই মনের নেটওয়ার্কের বাইরে যেতে পারে, আমরা যেতে পারি কোনো কারণ, কোনোভাবে, সেই মুহূর্তেই কিন্তু আমাদের সমস্ত বন্ধন টুটে যাবে, আমরা মুক্ত, আমাদের সেই মুক্ত স্বরূপ আমাদের উপলব্ধি হবে। মানে কি, মনের বাইরে যে অখণ্ড যে সচ্চিদানন্দ, যেখানে না আছে কার্যকারণ ভাব, না আছে দেশকাল নিমিত্তের ভাব, বলছে তার অনুভব হবে কোনোভাবে যদি মনকে আমরা অতিক্রম করতে পারি। বলছে সেইটা হলো নিত্যমুক্ত অবস্থা। স্বামীজিগুলো ব্যাখ্যা করবেন, আমরা প্রথমে একটু সারাংশ আলোচনা করছি। তো বলছেন এখন একটা জিনিস কি, তাহলে আমাদের বর্তমান অস্তিত্ব দেখছি যেন মনের উপর নির্ভরশীল। প্রকৃতপক্ষে আমাদের প্রকৃত যা অস্তিত্ব, সেই পরমাত্মা স্বরূপ, সেই আমাদের অস্তিত্ব মনের উপর নির্ভর করে না। কিন্তু হয়েছে কি, এটা আমাদের জন্য একটা এই অভ্যাস হয়ে গেছে, একটা কি কারণ কিছু জানা যাচ্ছে না, আমাদের অভ্যাস হয়ে, বেদান্ত বলবেন অবিদ্যা, অজ্ঞান, কিন্তু এটা আমাদের অভ্যাস হয়ে গেছে যে আমরা সব কিছু এই মনের সাহায্যেই সম্পন্ন করি, মনের সাহায্যে সম্পন্ন করছি। আর মন কি করছে,
মন এই ইন্দ্রিয় সমূহের দ্বারা বাইরের জগতের সঙ্গে সম্পর্ক করছে। এখন আমাদের এই মনের বাইরে আসা মানে, আমরা যদি মনের বাইরে আসতে চাই বা আসতে পারি, বা তার অর্থ হলো মনের বাইরে আসা মানে, আসার অর্থই হলো এই আমাদের যা প্রকৃত সত্তা তার সম্মুখীন হওয়া, ফেস টু ফেস। মনের বাইরে আসা মানেই আমরা প্রকৃত সত্তার কিন্তু সম্মুখীন হচ্ছি, অর্থাৎ কিনা তার উপলব্ধি হবে। সেই প্রকৃত সত্তার সামনাসামনি হওয়া, এবং তখনই বুঝতে পারবো ও মনের একদমই দরকারই নেই, মনের একদম দরকার নেই। এইটাই উপনিষদ ঋষি তার এই উপনিষদে ঋষিরা বলছেন, যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ। বলছেন যে বাক, মন সেখানে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেখান থেকে ফিরে এলো, সেখানে কিছু করতে পারলো না, পেনিট্রেট করতে পারলো না। অপ্রাপ্য মনসা সহ, মন বাক সেখানে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু পারেনি। তাকে বলছেন এই অবাং মন সগোচরম, যে বাক মন এর কিন্তু অগোচর তত্ত্ব সেই বস্তুটা। এখন এই জন্যই এই মনের অতীত সত্তা কিভাবে অনুভব করব বা করা যাবে, এইটাই একটা বড় সমস্যা, যার সমাধান করতে হবে। এই যে ফ্রিডম চ্যাপ্টার, ফ্রিডম মানে বোঝাবে যে এই মনের অতীত সত্তা কি করে, এই মনের অতীত সত্তা যেখানে কোনো কার্যকারণ ভাব নাই, দেশকাল নিমিত্তের ভাব নাই, বিষয় বিষয়ী ভাব নাই, বিকার নাই, পরিণাম নাই, পরিবর্তন নাই, সদামুক্ত অবস্থা, সেই অতীত সত্তা কিভাবে অনুভব করব, এইটাই হলো আমাদের কাছে সমস্যা, যার কিনা সমাধান করতে হবে। যার কথা স্বামী যেখানে বলবেন, এটাকে অনুভব করার একটা ডিরেক্ট মেথড হলো সোজাসুজি এই মনটাকে অস্বীকার করা। অস্বীকার করা মানেটা কি? মনকে বলা, হে মন, তুমি কিন্তু, তোমার মধ্যে ডিফেক্ট আছে, তুমি এটার বাইরে যেতে পারবে না। আমার প্রকৃত স্বরূপ হলো, প্রকৃত সত্তা কিন্তু তোমার বাইরে, যেটা কিন্তু মুক্ত স্বরূপ, কার্যকারণ ভাব সেখানে নেই, দেশকাল নেই। এই আমার প্রকৃত সত্তা কিন্তু এর বাইরে। এইটাকে ডিরেক্ট এইভাবে নিজেকে বলা বা অ্যাসার্ট করা। আর এই সব অস্বীকার করে আমাদের এই প্রকৃত সত্তা সেটাকে ক্লেম করা, আমার যে রিয়েল নেচার, প্রকৃত স্বরূপ, তাকে অ্যাসার্ট করা, ক্লেম করা, এবং এইরকম করতে করতে বলছে অনুভব হয়। এটা হলো একটা ডিরেক্ট মেথড। সিম্পলি সোজাসুজি এই মনটাকে অস্বীকার করা, মনটিকে অস্বীকার করা, এই দেশকাল নিমিত্তের ভাব অস্বীকার করা, প্রকৃত সত্তাটাকে বারবার ক্লেম করা যে সেইটাই আমাদের প্রকৃত স্বরূপ। এখন এটা বলা সহজ, কিন্তু করা খুব কঠিন। যারা খুব এই শুদ্ধ সত্য, পবিত্র আত্মা বলছেন, তারা এটা করতে পারে, খুব সহজেই করতে পারে। কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে এটা কিন্তু অসম্ভব হয়ে যায়, অস্বীকার করতে আমরা পারছি না। বেশিরভাগের এই দেহ আর ইন্দ্রিয় অসংস্কৃত, এতে বিভিন্ন দেহ শুদ্ধ নয়, ইন্দ্রিয় অসংস্কৃত, অশুদ্ধ, চঞ্চল। বলছে সেটার দ্বারা একে, এই অশুদ্ধ ইন্দ্রিয় কিন্তু ইন্দ্রিয়ের বাইরে যেতে পারে না। দেহ আর ইন্দ্রিয় অশুদ্ধ, অসংস্কৃত হওয়ার জন্য সে এর বাইরে যেতে পারে না। সেই রকম মনটাও অশুদ্ধ হলে সেই মনের গণ্ডির বাইরে সে যেতে পারে না, চিন্তা করতে পারে না। মনের অশুদ্ধি কি? মনের অশুদ্ধি হলো রাগ আর দ্বেষ। যে এই যদি খুব সংক্ষেপে বলা হয়, বুদ্ধি বা মন বা চিত্ত, এই একই অর্থে আমরা ইউজ করছি, তার অশুদ্ধি হলো রাগ আর দ্বেষ। রাগ মানে অ্যাটাচমেন্ট, দ্বেষ মানে অ্যাভারশন, মানে ইংরেজি টার্মে। তো বলছেন এই রাগ দ্বেষ, এই মনের অশুদ্ধি, এই অশুদ্ধ হলে, এই সব জিনিস আমাদের মধ্যে থাকলে বলছেন আমরা এর বাইরে যেতে পারি না, বাইরের চিন্তা করতে পারি না। হ্যাঁ, মন যদি শুদ্ধ হয়, রাগ দ্বেষ রহিত হয়, তবে সে কিন্তু
এই নিজেকে অতিক্রম করার একটা শক্তি অর্জন করে। এইটা হলো ঋষিদের অনুভব, সমস্ত মহাপুরুষদের অনুভব, যে মন শুদ্ধ হয়ে গেলে সে কিন্তু এর বাইরে যেতে পারে। আর এই যে বিভিন্ন যোগের কথা বলা হচ্ছে, যোগা, সব ধরনের যোগ এই আমাদের এই মনরূপ যন্ত্রটাকে কিন্তু শুদ্ধ করে এবং তার ফলশ্রুতিরূপে আমরা এই মনের বাইরে যেতে পারি বা মনের বাইরে যাওয়ার আমরা শক্তি আরোহণ করি। এটাকেই শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে হ্যাঁ, এটা হলো শুদ্ধ মনের গোচর। ভগবান বা আত্মা অশুদ্ধ মনের দ্বারা তাকে জানা যাবে না। ওই যে বলা আছে, যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, ওই মন মানে অশুদ্ধ মন কিন্তু সেখানে যেতে পারে না। কিন্তু এই মনেই যখন শুদ্ধ হয়ে যায়, হেস হলো শুদ্ধ মনের গোচর। অবাঙ্মন সগোচরম মানে সে বাক্য মনের অগোচর, মানে ওখানে বোঝা যাচ্ছে যে অশুদ্ধ মন, যাতে কিনা এই রাগ দেশ আছে, কিন্তু তিনি শুদ্ধ মনের গোচর। অর্থাৎ কিনা এই মন শুদ্ধ হলে, রাগ দেশ রহিত হলে, চিত্ত শুদ্ধ হলে বলছেন সে কিন্তু এর বাইরে যাওয়ার একটা শক্তি পায়। এই হলো একটা ক্লু। তো আমাদের বর্তমানে যে আমাদের যেসব শক্তিগুলো আছে মনের মধ্যে, যেসব চিন্তা শক্তি, আবেগ শক্তি, ইচ্ছা শক্তি, যেটাকে ওই তিনটে ফ্যাকাল্টি বলা হয়, থিঙ্কিং, ফিলিং আর উইল, এই সবগুলো এখন আমাদের যাচ্ছে এই ভুল পথে যাচ্ছে। একটা এই ভ্রান্ত বোধের দ্বারা আমরা পরিচালিত হচ্ছি। ভ্রান্ত বোধের দ্বারা, যে কি ভ্রান্ত বোধ? আমি মনে করছি আমি একজন জীব, আমি অপূর্ণ, আমাকে কিছু পেতে হবে, আমি কর্তা, আমি ভোক্তা। এই জীবত্ব ভ্রান্ত বোধের দ্বারা পরিচালিত। সেই মনকে, তাকে পরিশুদ্ধ করে যদি শুদ্ধ নিষ্কাম কর্মের মাধ্যমে, নিঃস্বার্থ কর্মের মাধ্যমে স্বার্থবুদ্ধিকে, আসক্তিকে দূর করে এই কর্মযোগের মাধ্যমে পরিশুদ্ধ করে উচ্চ দিকে চালিত করলে, মানে তখন আমরা এই মনে একটা ট্রিমেন্ডাস শক্তি অর্জন করে। তখন কি আমরা যেন এই প্রজাপতির মতো এই নিজের গুটি কেটে এই বেরিয়ে আমরা আসতে পারি, মনের বাইরে আমরা চলে আসতে পারি। কর্মযোগ হলো এইরকম একটা পদ্ধতি, যা কিনা এই ঠিকভাবে অনুশীলন করলে, অর্থাৎ নিঃস্বার্থভাবে অনাসক্তি ভাব অবলম্বন করে করতে করতে মন বা বুদ্ধি বা চিত্ত এই শুদ্ধ হয়, তার রাগ দেশ রহিত হয়ে যায়, তার আসক্তি চলে যায়, অহংভাব চলে যায়। তখন বলছে আমাদের ভিতরে এইরকম একটা নূতন ফ্যাকাল্টির জন্ম নেয়, নূতন একটা ভাব আমাদের মধ্যে আসে, যা কিনা গীতাতে ভগবান বলছেন যে এইরকম শুদ্ধ হলেই, বলছেন ভগবান ভক্তিতে বলছেন দদামি বুদ্ধি যোগ, বলছে যার মাধ্যমে তুমি আমাকে জানতে পারবে। ওই কথাই বলেছেন। অর্থাৎ যখন এই মনটা শুদ্ধ হয়, বুদ্ধিটা শুদ্ধ হয়, বলছেন তখন আমাদের মধ্যে এই একটা শক্তি আসে, একটা অনুভব করার, অপরোক্ষ অনুভবের শক্তি জাগে। তো সাধারণত এই শক্তি বলছে আমাদের মধ্যে ডরমেন্ট থাকে, চাপা থাকে, অব্যক্ত থাকে। চিত্ত শুদ্ধ হলে ওই শক্তি জাগে এবং তার দ্বারাই আমরা এই মনের বাইরে গিয়ে নিত্যমুক্ত অবস্থা, আমাদের প্রকৃত স্বরূপ আমরা কিন্তু অনুভব করি। অর্থাৎ তার সামনাসামনি হই, ফেস টু ফেস আমরা স্বরূপকে উপলব্ধি করি। এইটাই হলো ঋষিদের বক্তব্য, অনুভব। এখন আমরা সাধারণভাবে এই মুক্তি কি, ঋষিদের অনুভব কি, স্বামীজি কিভাবে আলোচনা করছেন আমরা সংক্ষেপে আলোচনা করলাম। এখন আমরা এই বিষয়ে প্রবেশ করব, 7 চ্যাপ্টারের ফ্রিডম টেক্সটের মধ্যে প্রবেশ করছি। এই চ্যাপ্টার অধ্যয়ন করলেই মনে হবে যে স্বামীজি পুরো যেন এই জ্ঞান যোগের কথা বলেছেন, নামই শুধু কর্মযোগ।
অর্থাৎ একটু গভীরে যদি আমরা প্রবেশ করি যে কোনো যোগের ক্ষেত্রেই, সব যোগেই ওই একাত্ম বোধে নিয়ে যায়, যেখানে এই জগতের নিয়ম খাটে না। কাজেই প্রথমে এই ফ্রিডম চ্যাপ্টার একটু প্রথমে পড়লে মনে হবে কঠিন, কিন্তু ধৈর্য হারালে হবে না। এই স্বামীজি প্রথমে এই দার্শনিক তত্ত্ব বোঝাবেন যে কর্মযোগ করে আমরা যে চরম লক্ষ্য ফ্রিডম, সেটা যে কি, তার স্বরূপ কি, সেটাকে বুঝতে হলে এই দার্শনিক তত্ত্বটা কিছুটা বুঝতে হবে, জগৎটা কি বুঝতে হবে। এই জগতে যে কার্যকারণ সম্পর্ক, নিয়ম কানুন এই সব আছে, এইটা ভালো করে বুঝে এর বাইরের তত্ত্ব যে কিভাবে অনুভব হবে, কি অনুভব হবে, এইসব স্বামীজি বোঝাবেন। স্বামীজি শুরু করছেন যে বলছেন, in addition to meaning work, we have stated that psychologically the word karma also implies causation. Any work, any action, any thought that produces an effect is called karma. Thus, the law of karma means the law of causation, of inevitable cause and sequences. তো বলছেন যে এই কর্ম শব্দের দ্বারা এই মনোবিজ্ঞানে সাইকোলজিক্যালি বলছেন যে এইটা আগে আলোচনা করেছেন, প্রথম অধ্যায়ে আলোচনা করেছেন। সেই জন্য বলছেন ইন এডিশন মিনিগার উই হ্যাভ স্টেটেড মানে আগে বলেছেন, যে আগে আলোচিত হয়েছে যে কর্ম শব্দের দ্বারা এই মনোবিজ্ঞানে কি বলছে, কার্যকারণ ভাবও বোঝায়। কর্ম বলতেই কার্যকারণ ভাব বোঝায়। অর্থাৎ আপনি কিছু কর্ম করলেন, তখন তার কিছু ফল হবে, তার মানে কার্য আর কারণ হলো, তার কিছু ফল হবে। অর্থাৎ কার্যকারণ ভাব, একে বলে কর্মবিধান, ল অফ কজেশন। একটা কর্ম, তার ফল, কার্যকারণ, এইটা করলে এই ফল হবে, তো এটাকে বলে ল অফ কজেশন। কারণ ও কার্যের যে অনিবার্য সম্বন্ধের কথা বলছেন, যে কার্য এই বাংলাতে ৭৩ পৃষ্ঠাতে যে বলছেন, কার্য এই অর্থ ব্যতীত কর্ম শব্দের দ্বারা মনোবিজ্ঞানে কার্য কারণ ভাবও বুঝাইয়া থাকে। যে কোনো কার্য বা যে কোনো চিন্তা কোনো কিছু ফল উৎপন্ন করে, তাকেই কর্ম বলে। কর্ম কাকে বলে বলছেন, যে কোনো কার্য বা যে কোনো চিন্তা যা কিছু ফল উৎপন্ন করে তাকেই কর্ম বলে। সুতরাং বলছেন যে কর্মবিধান, ল অফ কজেশন, এর অর্থ হলো কার্য কারণের নিয়ম, অর্থাৎ কারণ ও কার্যের অনিবার্য সম্বন্ধ। যে একটা কজ, তার এফেক্ট হবে, কার্যের যে ফল হচ্ছে, তাহলে কার্যটা হলো কজ, কারণ, তার এফেক্ট, ফল একটা উৎপন্ন হচ্ছে। বলছে এইটা এই কর্মবিধান, ল অফ কজেশন, কার্যকারণের নিয়ম, বলছেন এটা হলো কারণ আর কার্যের অনিবার্য সম্বন্ধ। কোনো চিন্তা ভাবনা যা কিছু এই ফল প্রসব করবে সেটাই কর্ম। আমি কিছু চিন্তা করছি, আপনি কিছু চিন্তা করছেন, মানে, আর চিন্তা করা মানেই হলো আমি চিন্তার কর্তা, আপনি চিন্তার কর্তা। আপনি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন, তাই আপনি বেঁচে আছেন। অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাস নেওয়াটাও একটা কর্ম, এবং তার ফলে নেওয়ার জন্য আপনি বেঁচে আছেন। আমি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, মানে আমি নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার কর্তা, তার জন্য আমি বেঁচে আছি। তো এটা দিয়ে, সেই দিক দিয়ে ওটাকে, এর অর্থ আমরা খুঁজে পাচ্ছি, বা সেইভাবে ব্যাখ্যা করা যায় যে আপনার যদি এই কর্তা ভাব থাকে, মানে তাহলে কর্ম কিন্তু এই ফল উৎপন্ন করবে। কর্তাভাব মানে আমি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমি নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার কর্তা, এই কর্তাভাব আমার আছে, আপনার আছে। এই কর্তাভাব যদি থাকে, তবে ওই কর্ম কিন্তু ফল উৎপন্ন করবে, আর সেই ফল কিন্তু আমাকে ভোগ করতে হবে, সেই ফল আপনাকে ভোগ করতে হবে। আপনি নিজেকে কর্তা ভাবছেন,
তা কাজেই এই কর্তা ভেবে যে কর্ম করছেন তার যে ফল উৎপন্ন হবে সেটাকে আপনাকে ভোগ করতে হবে। তাতে আমি যেখানেই যাই না কেন, আপনি যেখানেই যান না কেন, আপনি পিতৃলোকে যান, স্বর্গলোকে যান, দেবলোকে যান, ওই সর্বত্রই কর্তাভাবে কোনো কর্ম করে তার যে ফল উৎপন্ন হবে তা আপনাকে ভোগ করতে হবে। সেখানে যেখানেই যান ওই নিয়ম কিন্তু খাটবে। সেইটাকে বলছেন যে এই কারণ ও কার্যের অনিবার্য সম্বন্ধ, অনিবার্য সম্বন্ধ। এরপরে স্বামীজি বলছেন যে এই ল অফ কর্ম বা ল অফ কজেশন ইজ ইউনিভার্সাল। এরপরে স্বামীজি এই ইংরেজি বইয়ের পেজ নাম্বার 97 প্রথম প্যারাগ্রাফেই আমরা পড়ছি, হোয়ারসোএভার দেয়ার ইজ এ কজ there an effect must be produced. This necessity cannot be resisted. And this law of karma, according to our philosophy, is true throughout the whole universe. Throughout the whole universe. Whatever we see or feel or do, whatever action there is anywhere in the universe, while being the effect of past karma on the one hand, becomes on the other a cause in its turn and produces its own effect. own effect. বলছেন যে এই যে ভারতীয় দর্শন মতে এই কর্মবিধান হলো সমগ্র বিশ্বজগতের পক্ষে সত্য। বাংলা বইয়ের 74 পৃষ্ঠা যে স্বামীজি বলছেন আমাদের এই ভারতীয় দর্শনের মতে এই কর্মবিধান, ল অফ কজেশন, কর্মবিধান সমগ্র বিশ্বজগতের পক্ষেই সত্য। যাহা কিছু আমরা দেখি, অনুভব করি অথবা যে কোনো কাজ করি, বিশ্বজগতে যা কিছু কাজ হইতেছে সবই একদিকে পূর্বকর্মের ফল মাত্র, আবার অপরদিকে এইগুলি কারণ হইয়া অন্য ফল উৎপাদন করে। বলছে এই সমস্ত জগতের ক্ষেত্রেই এই কর্মবিধান সত্য। বলছে যা কিছু আমরা কাজ দেখছি, এই সব দিক একদিক দিয়ে বিশ্বজগতে যা কিছু কাজ হচ্ছে মানে সেটা স্বামীজি বলছেন সেটা পূর্বকর্মের ফল মাত্র। আবার এইগুলি এখন যে কাজগুলো করছি বলছেন এইটাই কারণ হয়ে যাচ্ছে, এইগুলি কারণ হইয়া আবার ফল উৎপন্ন করবে, এটাই কারণ হয়ে ফল উৎপন্ন করবে। যে আমরা এখন এই কর্মযোগ করছি, এটাই কারণ হবে পরবর্তীকালে জিনিস বোঝার। আর এখন যে কর্মযোগ করছি এটা আগের কর্মের ফল হিসাবে, যে আগের কর্মের ফল, যে আমাদের এই রকম কর্মযোগ ক্লাস হবে, আমরা ভাবলাম, তো চিন্তা ভাবনা করে আমি এখানে এইটা পড়ব, বলছি আগের কর্ম অনুযায়ী কর্মের ফল হিসাবে এখন ক্লাসটা হচ্ছে। আবার কি এটাই পরবর্তী কর্মের আর একটা কারণ হয়ে যাচ্ছে, এইটা হলো কারণ, পরবর্তীকালে আর একটা ফল। বলছেন এইটা সমস্ত এই বিশ্বব্রহ্মাণ্ডের ক্ষেত্রে খাটবে। তো তার কথা বলছেন যে আমরা আমাদের এই অতীত কর্ম অনুসারেই এখন এখানে আমরা বসে আছি, শুনছি, অর্থাৎ ওই পূর্বকর্মের ফল আমরা যেন ভোগ করছি। আর এখন যে কর্মটা করছি এটাই একটা কারণ হয়ে যাবে, যার ফল আবার পরে উৎপন্ন হবে। এখন যা করব তা কারণ হিসাবে ভবিষ্যতে কিন্তু ফল দেবে। তো বলছেন এইটা সমস্ত জগতের ক্ষেত্রেই ইকুয়ালি অ্যাপ্লিকেবল। আর এই আমরা এই যে মুহূর্তে এই জগতে জন্মেছি তখন থেকেই এই আমাদের কিন্তু এই আমরা এই এই কর্ম কারণ আর কার্য, কর্ম আর কর্মফল, এই অলঙ্ঘনীয় বন্ধনে আবদ্ধ। আর বিশ্বজগতের যা কিছু হচ্ছে তা এই নিয়মে বদ্ধ। যে মুহূর্তে আমরা এই জগতে জন্মেছি তখন থেকেই এই অলঙ্ঘনীয় বন্ধনে আমরা আবদ্ধ। এখন স্বামীজি বলছেন যে এই যে ল, এইটা নিয়ম নিয়ে আলোচনা করছেন যে হোয়াট ইজ ল, এই বিধিটা কি, নিয়মটা কি, এবং হোয়াট ইজ দ্য ইউনিভার্সাল, বিশ্বজনীন নিয়মটাই বাকি। লটা কি এখন স্বামীজি সেইটা আলোচনা করছেন। ইট ইজ নেসেসারি টুগেদার উইথ দিস
টু কনসিডার হোয়াট ইজ মেন্ট বাই ওয়ার্ড ল। ওই যে আগে বললেন ল অফ কজেশন, এই যে কর্মবিধান, কার্যকারকের নিয়ম, কারণ ও কার্যের অনিবার্য সম্বন্ধ, বলছেন এখন আমাদের এই লটা কি এইটা একটু বুঝতে হবে। ইট ইজ নেসেসারি টুগেদার উইথ দিস টু কনসিডার হোয়াট ইজ মেন্ট বাই দ্য ওয়ার্ড ল। By law is meant the tendency of a series to repeat itself. When we see one event followed by another, or sometimes happening simultaneously with another, we expect this sequence or coexistence to recur. তো এখন এই লটাকে বোঝার চেষ্টা স্বামীজি বোঝানোর চেষ্টা করছেন যে এই ঘটনা শ্রেণীর যে পুনরাবর্তন, বলছেন স্বামীজি বলছেন যে আমাদের এই সঙ্গে বিচার করা আবশ্যক বিধি বা নিয়ম, অর্থাৎ এই ল বলতে কি বোঝায়। তো বলছেন ঘটনা শ্রেণীর অনেক ঘটনা শ্রেণীর পুনরাবর্তনের প্রবণতার নামই নিয়ম বা বিধি। যখন আমরা দেখি একটি ঘটনার পরেই আরেকটি ঘটনা ঘটিতেছে, কখনো বা ঘটনা দুইটি যুগপৎ ঘটিতেছে, তখন আমরা আশা করি সর্বদাই এইরূপ ঘটিবে। আপনারা যারা কর্মযোগ শুনছেন, তো বলছেন যে হ্যাঁ, এর পরের সপ্তাহে আমরা এই সপ্তাহে আগের চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, তো মহারাজ তো এই চ্যাপ্টারের পরেই এর পরের চ্যাপ্টারটা শুরু করবেন। মানে এই যে এক্সপেকটেশন যে একটার পরে আর একটা আসবে, হোয়াট দ্য টেন্ডেন্সি অফ এ সিরিজ টু রিপিট ইটসেলফ। রিপিট মানে আমরা আগে 6 চ্যাপ্টার পড়লাম, এরপরে 7 চ্যাপ্টার আসবে, ওয়ান ইভেন্ট ফলোড বাই দ্য অ্যানাদার, উই এক্সপেক্ট দি সিকোয়েন্স টু রিয়াকার। মানে আমরা এই আগেও কর্মযোগ করেছি, একের চ্যাপ্টার পরে তখন আমাদের প্যান্ডেমিক এসে গেল, তখন অন্য জায়গায় ক্লাস হচ্ছিল, ফিজিক্যাল ক্লাস হচ্ছিল, এখন আমাদের অনলাইনে ক্লাস হচ্ছে। আমরা এক্সপেক্ট করছি যে এই সপ্তাহের পরে এরপর এইটা হবে। মানে ঘটনা শ্রেণীর পুনরাবর্তনের প্রবণতার নামই হলো নিয়ম বা বিধি। যে আমরা দেখি একটা ঘটনার পর আর একটা ঘটনা ঘটছে বা এই একসঙ্গে ঘটছে, তখন আমরা আশা করি সর্বদা এইরূপ ঘটবে, সর্বদা এইরূপ আমরা আশা করছি। তো এই যে এক্সপেকটেশন, এই যে আশা, এই রকম যে বারবার ঘটবে, এটা কোথায় থাকে? স্বামীজি এটা পরে আলোচনা করবেন, বলছে এটা মনের মধ্যে থাকে, মনেতেই থাকে। এখন এই লকে বোঝানোর জন্য স্বামীজি এই ন্যায় দর্শনের কথা নিয়ে আসছেন, যে এই ন্যায় দর্শনের মাধ্যমে এটাকে কিছু ব্যাখ্যা করবেন। যে এই কজ অ্যান্ড এফেক্ট, এই কার্যকারণ সম্বন্ধ, ভারতীয় যে ন্যায় দর্শন, 6টা দর্শনের যে একটা দর্শন, ন্যায় দর্শন, এই গভীরভাবে এটা আলোচনা করেন। বেদান্তীরা তারা কিন্তু এই ন্যায়ের পদ্ধতির অনেক অংশ গ্রহণ করেছে, যে ভালো জিনিসগুলো। আর নৈয়ায়িকরা এই ন্যায়ের ভাষায় এই নিয়মকে বলে ব্যক্তি। তারা এই একটা বড় বেসিস পেয়েছেন, দে ফাউন্ড এ ব্রডার কনসেপ্ট দ্যান কজেশন। মানে কার্যকারণের থেকেও আর একটা বলছেন এই কার্যকারণ সম্বন্ধ, এই ন্যায় দর্শন এই কার্যকারণ সম্বন্ধের আরও একটা, তারা আরও বিস্তৃতভাবে তারা এটাকে আলোচনা করছেন। তার ন্যায়ের ভাষায় একে বলা হয়, এই নিয়মকে বলা হয় ব্যক্তি, অ্যাসোসিয়েশন অফ টু আইডিয়াস ইন মাইন্ড, এটাকে বলছে ব্যক্তি। মানে তারা কি বলে অল আওয়ার আইডিয়াস অফ ল আর ডিউ টু অ্যাসোসিয়েশন। অল আওয়ার আইডিয়াস অফ ল ইজ ডিউ টু অ্যাসোসিয়েশন। মানে নিয়ম সম্বন্ধে সমুদয় ধারণার কারণ হলো অ্যাসোসিয়েশন, মানে অনুষঙ্গ। বাংলাতে করেছেন অনুষঙ্গ। এখানে বাংলা বইয়ে 74 পৃষ্ঠাতে দেখুন, আমাদের দেশের প্রাচীন নৈয়ায়িকগণ ইহাকে ব্যক্তি বলেন। যে কোনটাকে ব্যক্তি বলেন? এই যে বিধি বা নিয়মকে বলছে, এরা এই নিয়মকে বলছে ব্যক্তি। তাদের মতে
নিয়ম সম্বন্ধে আমাদের সমুদয় ধারণার কারণ হলো অনুষঙ্গ। অনুষঙ্গ মানে অ্যাসোসিয়েশন অফ টু আইডিয়াস। ঘটনা পরম্পরা আমাদের মনে অনুভূত বিষয়গুলির সঙ্গে অপরিবর্তনীয়ভাবে জড়িত থাকে। সেই জন্য যখনই আমরা কোনো বিষয় অনুভব করি তখনই মনের অন্তর্গত অন্যান্য বিষয়গুলির সহিত ইহার সম্পর্ক স্থাপিত হয়। একটি ভাব অথবা আমাদের মনোবিজ্ঞান অনুসারে চিত্তে উৎপন্ন একটি তরঙ্গ সর্বদাই অনেক সদৃশ তরঙ্গ উৎপন্ন করে। মনোবিজ্ঞানে ইহাকেই ভাবানুষঙ্গ বিধান বলে। আর কার্যকারণ সম্বন্ধ এই ব্যাপক বিধানের একটি দিক মাত্র। ভাবানুষঙ্গের এই ব্যাপকতাকেই সংস্কৃতে ব্যাপ্তি বলে। আমরা অনেকটা পড়লাম, আমরা এখন ধীরে ধীরে বোঝার চেষ্টা করছি। তো এই যে কার্যকারণ যে ভাব, এই যে নিয়ম, এই নিয়মকে ন্যায়ের ভাষায় বলছে ব্যাপ্তি। ব্যাপ্তি মানে অ্যাসোসিয়েশন অফ টু আইডিয়াস। যে নিয়ম সম্বন্ধে এই সমন্বয় ধারণার কারণ হলো অ্যাসোসিয়েশন। নিয়ম বলতেই এই অনেকগুলো আইডিয়া একসঙ্গে ঘটবে, এটাকে বলছে এ সিরিজ অফ ফেনোমেনা becomes associated with things in our mind in a sort of invariable order. এখন বলছেন যে অনেক ঘটনা পরম্পরা আমাদের মনে অনুভূত বিষয়গুলির সঙ্গে অপরিবর্তনীয়ভাবে জড়িত থাকে। যে সেজন্য আমরা কোনো বিষয়ে যখন অনুভব করি তখন এই মনের ভিতর অন্যান্য বিষয়গুলির সঙ্গে ইহার সম্পর্ক তৈরি হয়। যেমন এখন যারা কর্মযোগ শুনছেন, সঙ্গে সঙ্গে এই কর্মযোগ শোনার সঙ্গে সঙ্গেই আপনারা আগের যে 6 চ্যাপ্টার বা 5th চ্যাপ্টার এইগুলোর ওই আগের ভাবগুলো কিন্তু ওই মনের ভিতরে অন্যান্য বিষয়গুলির সঙ্গে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। এই হঠাৎ করে যদি আমরা ফ্রিডম আলোচনা করতাম প্রথমেই হয়তো বোঝা যেত না, কিন্তু আমরা আগে যে এই যে প্রথমে সিনপসিস করলাম যে কর্মযোগের মাধ্যমে নিষ্কাম কর্ম, তারপর বললাম আমরা যে নিঃস্বার্থ কর্ম, আবার অনাসক্ত হতে হলে আবার আমাকে কাঁচা আমিটাকে সম্পূর্ণ শূন্য করতে হবে, তা নাহলে অনাসক্ত হবে না, যেটা এই আগের চ্যাপ্টারে স্বামীজি বলেছেন। কাজেই আমি যখন এখন অনাসক্তের কথা আলোচনা করব, সঙ্গে সঙ্গে ওই জিনিসগুলো আপনাদের মনে উঠবে যে আগের আলোচনাগুলো। এটা এখানটা স্বামীজি বলছেন যে অনেক ঘটনা পরম্পরা আমাদের মনে অনুভূত বিষয়গুলির সঙ্গে অপরিবর্তনীয়ভাবে জড়িত থাকে। মনের মধ্যে আগের অনেক ঘটনা পরম্পরা জড়িত থাকে। তারপর কোনো বিষয় যখন আমরা অনুভব করি, এখন আমরা এই 7ম অধ্যায় পড়ছি, যখন আমরা এইটা বোঝার চেষ্টা করছি তখনই ওই মনের ভিতরে ওই আগের বিষয়গুলির সঙ্গে এর সম্পর্ক তৈরি হয়। এগুলো তো অটোমেটিক্যালি তৈরি হচ্ছে। তো আমাদের চিত্তেতে উৎপন্ন কোনো তরঙ্গ, উৎপন্ন কোনো ভাব সর্বদাই অনেকগুলো সদৃশ ভাব তরঙ্গ উৎপন্ন করে। আমরা ভাবি সবসময় এইরকম হবে। যে আমরা ধরুন আমরা এই কর্মযোগ করছি, তো সদৃশ তরঙ্গ মানে কি, যে আমরা সবসময় মনে করি যে আমি হয়তো এই স্বামীজির জীবনের যেগুলো এখানে এই বইয়ে নেই, ঠাকুরের জীবনের উদাহরণ দিয়ে, মায়ের জীবনের উদাহরণ দিয়ে এগুলো বোঝানোর চেষ্টা করছি। সঙ্গে সঙ্গে আপনারা ভাবছেন যে জিনিসটা কঠিন, একটা উদাহরণ দিলে বুঝলাম। আগে তো আমরা উদাহরণ দিয়ে, আপনি তো এইরকম উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, তো এটা উদাহরণ দিলে আমরা চট করে বুঝতে পারব। এইটা বলছেন যে আমাদের চিত্তে উৎপন্ন কোনো তরঙ্গ ভাব সর্বদাই অনেক সদৃশ তরঙ্গ উৎপন্ন করে। যে আমরা ভাবি সবসময় এইরকম হবে, সবসময় এরকম হবে মানে যে আগে এই বেদান্তের তত্ত্ব বোঝানোর জন্য ঠাকুরের জীবনের ঘটনাবলী দিয়ে ব্যাখ্যা করতেন, এখন আর আপনি সেটা বলছেন না। তার মানে কি, আমাদের মনে ওই রকম একটা তরঙ্গ উৎপন্ন হচ্ছে, সদৃশ তরঙ্গ, যেটা উদাহরণ দিয়ে বোঝালে আমরা চট করে বুঝতে পারব। আমরা ভাবি সবসময় আপনারা ভাবছেন যে মহারাজ এইরকম করে বলবে, উদাহরণ দিয়ে প্রত্যেকটা লাইন এইরকম করে বলবে। বলছেন এইরকম আমরা ভাবি সবসময় এরকম হবে। যে আগে আপনাদের এইরকম অভিজ্ঞতা ছিল যে এই বেদান্তের তত্ত্ব
এই উপনিষদ যে ঠাকুরের জীবনের মাধ্যমে আমরা ব্যাখ্যা করার ধরুন চেষ্টা করছি। তারপরে একটা শ্লোকে হয়তো আর ঠাকুরের জীবনের উদাহরণ দিলাম না। তো কিন্তু আপনারা ভাবছেন কি না প্রত্যেকবারেই তো আগে আগে দিয়েছেন, এখন কেন দিচ্ছেন না, মানে এইরকম একটা আমরা ভাবি সবসময়, কিন্তু এরকম হবে। এটা বলছেন যে এই ওই রকম অনেকগুলো তরঙ্গের উৎপন্ন হয়। তো মনোবিজ্ঞানে, সাইকোলজিক্যালি মনোবিজ্ঞানে একে বলে ভাবানুষঙ্গ বিধান বলে, অর্থাৎ কার্যকারণ সম্বন্ধ। এই কার্যকারণ সম্বন্ধ এই ব্যাপক বিধানের একটা দিক মাত্র, একটা অ্যাসপেক্ট। এই যে ভাবানুষঙ্গ বিধান মানে এই অনুষঙ্গ মানে অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশন ভাবানুষঙ্গ বিধান। তো বলছেন এই কার্যকারণ ভাবের কথা, স্বামীজি যে নিয়মের কথা বলেছেন তা কিন্তু এই বলছেন এই কার্যকারণ সম্বন্ধ হলো ওই ল অফ অ্যাসোসিয়েশনের একটা দিক। মনোবিজ্ঞানে একে এই ভাবানুষঙ্গ বিধান বলে, এবং এই ভাবানুষঙ্গ বিধানের একটা দিক হলো কার্যকারণ সম্বন্ধ, এই ব্যাপক বিধানের একটা দিক মাত্র, একটা অ্যাসপেক্ট মাত্র। মানে ভাবানুষঙ্গের এই ব্যাপকতাটাকেই বলে ব্যক্তি বলে। এখন কয়েকটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে ভাবানুষঙ্গ বিধান মানে এই আমরা অনেকবার দেখেছি এই অগ্নি আর ধুয়ো এটা কিন্তু একসঙ্গে থাকে। সুতরাং দূরে কোনো পর্বতে আমরা যখন ধোঁয়া দেখি তখন মনে এই আগের সম্পর্ক আমরা মনে করি এবং বলি যে ওখানে আগুন আছে, ওখানে কিন্তু আগুন আছে। আমি আগুন দেখছি না, ধুয়ো দেখেই যে এই অ্যাসোসিয়েশন করছি। তাহলে অগ্নি আর ধুয়ো এই মনেতে পাশাপাশি বসে আছে, পাশাপাশি বসে আছে। তো আমাদের এই মনের মধ্যে এই অগ্নি আর ধোঁয়া এটা যেন পাশাপাশি বসে অ্যাসোসিয়েটেড হয়ে আছে আর অ্যাসোসিয়েটেড, কারণ আমরা আগে অনেক সময় কিন্তু এটা দেখেছি এবং আমরা ভাবছি যে সবসময় এরা এরকম থাকবে, সবসময় এরকম থাকবে। তো কেউ দেখুন এই কালো মেঘ আমরা দেখছি, আমরা দেখলাম কালো মেঘ দেখলেই অনেক কালো মেঘ হলে যেন বৃষ্টি হতে দেখলাম। তো আমাদের মনের মধ্যে বসে গেল যে এই কালো মেঘ হলেই এইরকম মেঘ হলে বৃষ্টি হয়। তো এইরকম আমাদের মধ্যে এইরকম হয়। তো এইটাকে বলছে ব্যক্তি। যে আরও এখন এক একজনের ব্যক্তি এক এক ধরনের হতে পারে। কীরকম দেখুন, শ্রী চৈতন্যদেব একটি গ্রামের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলেন তখন শুনলেন সেই গ্রামের ওই মাটিতে খোল হয়। তখন সঙ্গে সঙ্গে এই যে তার কী হলো, মাটি দিয়ে মৃদঙ্গের এই কীর্তনে মৃদঙ্গের বাজনা হয়। আর তখন সেখানে কি হয়, ভগবানের নাম হয়। ভগবানের নাম তার মানে ভগবান চিন্তা করতেই তার কিন্তু সমাধি হয়ে গেল। যে এইরকম মনে এরকম ব্যক্তি হয়, পরপর 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 এরকম ব্যক্তি হয়ে গেল। আর একজনের মনে ব্যক্তি আবার অন্যরকম হয়। কীরকম, একজন সাধারণ মানুষ, সে ব্যক্তি বলছে এই মাটিতে ভালো খোল হয়, তার মানে সে মৃদঙ্গ হয়। সে ভাবছে যে সে ওইগুলো বানাতে জানে, ভাবছে এই মাটি কী করে নেব, এই মাটি দিয়ে আমি মৃদঙ্গ তৈরি করব, তাতে আমার টাকা হবে। কাজে এইরকম তার মনে ব্যক্তি হলো। এইরকম বিভিন্ন ধরনের ব্যক্তি। এই যে আগের জীবনে আমাদের যে কবিরাজিতে নারী দেখে বলে দেয় কী রোগ হয়েছে। অনেক বছর ধরে, হাজার বছর ধরে তারা অধ্যয়ন করে করে দেখেছে, এই নিয়ম বানিয়েছে যে এইরকম পালস হলে, এইরকম সিমটম হলে এই কিন্তু রোগ, এইরকম ব্যক্তি হয়েছে। জ্যোতিষশাস্ত্রের কথা বলে যে হাজার হাজার বছর ধরে স্টাডি করে এই রাশিচক্র জন্মপত্রিকা তারা অ্যাসোসিয়েশন বের করেছে, দেখেছে এইরকম যদি এই কনফিগারেশন হয়, স্টার কোষ্ঠী হয়, তাহলে নক্ষত্রের পজিশন কিন্তু এরকম হয়, এই মানুষের জীবন তখন এরকম হয়। বলছে এর মানে এখন এইরকম করে 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 এরা বানিয়েছে। তার মানে এই নয় যে এই কজ, এই গ্রহ নক্ষত্র হলো কজ, মানে আমাদের জীবনে এইরকম হবে সেটা কজ, সেটা কিন্তু নয়। গ্রহ নক্ষত্র কজ নয়, মানে এইগুলো এইরকমভাবে দেখে 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 এইরকম হয়, এরকম হয় করে করে স্টাডি করেছে। মানে স্টাডি করে তারা এইভাবে
ব্যাপ্তি করেছে, অনেক মিলে যাচ্ছে। তো অ্যাস্ট্রোলজি যদি ঠিক ঠিক হয় তাহলে তারা যেগুলো প্রেডিক্ট করে তা কিন্তু হচ্ছে, কিন্তু সেটার দ্বারা কিন্তু প্রুভ হয় না কজ অ্যান্ড এফেক্ট। কেন প্রুভ হবে না? কেননা উল্টো দিক দিয়ে ভাবুন, যে আজকাল এই নক্ষত্রের এই পজিশন দেখে যখন অনেকে করে, যা মায়েরা গর্ভবতী বলছে অমুক দিনে অমুক দিনটা ভালো, সেই দিন আমার যাতে বাচ্চাটাকে যদি প্রসব করানো যায়, বলছে সিজার করে সে বাচ্চাকে নিল। কিন্তু তার মানে ওই দিন সে সিজার করে বাচ্চাকে নিলে কি তাহলেই কি ওই সেই রকম নিয়ম অনুযায়ী তার জীবন উন্নত হবে? সেটা কিন্তু হবে না। মানে এই নক্ষত্রের পজিশন দেখে সিজার করে ডেলিভারি করলে মানুষের জীবন ওই অনুযায়ী হবে কি? সেটা তো হবে না। তো মানুষের মনে কিন্তু ওই রকম ব্যাপ্তি হয়েছে। কীরকম ব্যাপ্তি? হ্যাঁ, এই রকম যদি নক্ষত্রের পজিশন হয় তখন কি দেখেছে, তখন এই রকম মহাপুরুষরা জন্মগ্রহণ করে যে বলছে এই সময়টা ভালো। এখন জোর করে সেই সময় কিন্তু ওই সময়তেই সিজার করে তার বাচ্চাকে নেওয়া হলো, তাহলেই কি বাচ্চা সেরকম হবে? সেরকম কিন্তু হবে না, নাও হতে পারে। তো বলছেন, এই জন্য বলছে স্বামীজি, যে বলছেন যে ওই কার্যকারণ সম্বন্ধ ওই ব্যাপক ভাবানুষঙ্গ বিধানের একটা দিক মাত্র। বলছে কার্যকারণ কখনো মিলে যেতে পারে, কিন্তু সেটা একটা দিক, সবসময় যে মিলবে এমন কিছু নয়, কিন্তু এরকম হচ্ছে। বলছে মনের মধ্যে আমাদের এই রকম কিন্তু গেঁথে যায় ভাবানুষঙ্গ বিধান, যে আমরা দেখে 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 এইরকম অনেক মিলে যাচ্ছে, তখন আমরা বলছি হ্যাঁ তাহলে এইটা করলে এইটা হবে। তো এরপরে স্বামীজি বলছেন যে এই অন্তর্জগতে যেমন বহির্জগতে তেমনি এই বিধান বা নিয়মের ধারণা একই প্রকার। ইন দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড অলসো, স্বামীজি এই কথা বলছেন এই পেজ নাম্বার 98। ইন দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড the idea of law is the same as in the internal. The expectation that a particular phenomena will be followed by another and that the series will repeat itself. Really speaking, therefore, law does not exist in nature. Practically, it is an error to say that gravitation exists in the earth or that there is any law existing objectively anywhere in nature. Law is the method, the manner in which our mind grabs a series of phenomena. It is all in the mind. Certain phenomena happening one after another or together and followed by the conviction of the regularity of their recurrence, thus enabling our minds to grasp the method of the whole series, constitute what we call law. তো আমরা এটাকে বোঝার চেষ্টা করছি। স্বামীজি বলছেন যে অন্তর্জগতের ক্ষেত্রে বাংলা বইয়ের 74 পৃষ্ঠাতে বলছেন অন্তর্জগতেও যেমন বহির্জগতেও তেমনি বিধান বা নিয়মের ধারণা একই প্রকার। বলছেন এই নিয়মের ধারণা কিন্তু ওই রকম একই প্রকার, যে আমরা আগে দেখলাম যে আমাদের চিত্তে যে কোনো তরঙ্গ, চিত্তে উৎপন্ন কোনো তরঙ্গ সর্বদা এই সদৃশ তরঙ্গ উৎপন্ন করে, আর আমরা ভাবি সবসময় এইরকম হবে। এখন স্বামীজি বলছেন বহির্জগতেও এই নিয়মের ধারণা ওই রকম, অর্থাৎ একটা ঘটনার পর আর একটা ঘটনা ঘটবে। আগে অন্তর্জগৎ বললেন যে বহির্জগতেও আমরা এইরকম বলি, এইরকম ঘটলে এরকম আর একটা ঘটবে, অর্থাৎ ঘটনা এই পরম্পরা বারবার ঘটতে থাকবে, আমরা এইরূপ কিন্তু আশা করি। আমরা বলছি বাইরের জগতেও আমরা এইরকম আশা করি। অন্তর্জগতে যেমন বহির্জগতেও তেমনি বিধান বা নিয়মের ধারণা একই প্রকার। একটি ঘটনার পর আরেকটি ঘটনা ঘটিবে তাহা এবং ঘটনা পরম্পরা বারবার ঘটিতে থাকিবে, আমরা এইরূপ আশা করি। আমরা এইরকম দেখছি, আমরা এইরকম আশা করি যে হ্যাঁ এইরকম আবার ঘটবে, এইরকম আবার ঘটবে, এরকম আবার হয়তো কখনো এইরকম হঠাৎ করে প্যান্ডেমিক এসে যাবে। বলছে এই দেখছি অনেক দিন ধরে চলছে যে আবার বোধহয় এসে গেল, আবার বোধহয় আর একটা ওয়েভ আসবে,
বলছে এই দেখে দেখে আমাদের কিন্তু ওই রকম আমাদের মনে করি, এরকম আমাদের মনের মধ্যে এরকম একটা ধারণা হয়। তাহলে কি স্বামীজি বলছেন, তাহলে প্রকৃতপক্ষে কোনো নিয়ম প্রকৃতিতে নেই। বলছে দেয়ার ইজ নো ল ইন দ্য নেচার। বলছেন যে কার্যত এইটা বলাটাই ভুল। বলছে তাহলে প্রকৃতপক্ষে কোনো নিয়ম প্রকৃতিতে নেই, এটা একটা মনের মধ্যে। কার্যত ইহা বলা ভুল যে মাধ্যাকর্ষণ পৃথিবীতে আছে, অথবা প্রকৃতির কোনো স্থলে বস্তুগতভাবে কোনো নিয়ম আছে। বলছে এই তাহলে নিয়মটা কি? বলছে যে প্রণালীতে আমাদের মন কতকগুলি ঘটনা পরম্পরা ধারণা করে, সেই প্রণালী হলো নিয়ম। মানে যেভাবে আমরা কোনো ঘটনা পরম্পরাকে আমরা বোঝার চেষ্টা করি, বলছে নিয়ম হলো সেটা। আর এই নিয়মটা কোথায়? বলছে ইট ইজ ইন দ্য মাইন্ড। কারণ মনেই তো এই বোঝার চেষ্টা করছে। এই নিয়ম আমাদের মনে অবস্থিত। কতগুলি ঘটনা একটির পর একটি অথবা একসঙ্গে পরপর ঘটছে বা একসঙ্গে সংগঠিত হইলে আমাদের মনে দৃঢ় ধারণা হয় ভবিষ্যতে নিয়মিতভাবে পুনঃ এইরূপ ঘটবে। অনেকগুলো ঘটনা পরপর ঘটছে, আমরা ভবিষ্যতে নিয়মিত এইরূপ ঘটবে। ঘটনা পরম্পরা কীভাবে সংগঠিত হইতেছে, আমাদের মন এইভাবেই তাহা ধরিতে পারে। ইহাকেই নিয়ম বলা হয়, নিয়ম। স্বামীজি যখন পরিব্রাজক জীবনে ভারতের বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করেছেন, এই রাজা অজিত সিং, ক্ষত্রিয় রাজা, তাকে জিজ্ঞেস করেন, এই জীবনীতে আছে, ক্ষত্রিয় রাজা তাকে স্বামীজিকে জিজ্ঞেস করছেন, স্বামীজি নিয়ম কি? স্বামীজি এই কথাই একটু অন্যভাবে বলেছেন, যে স্বামীজি বলছেন ক্ষত্রিয় রাজাকে, নিয়ম জিনিসটা সম্পূর্ণ মানসিক, বাইরে এর কোনো সত্তা নেই। বলছে এটা সম্পূর্ণ মানসিক, বাইরে কোনো সত্তা নেই। এটা হচ্ছে এই বুদ্ধি আর ভুয়ো দর্শন, এই যে বারবার আমাদের অভিজ্ঞতা, ভুয়ো দর্শনের ফল। নিয়মটা হলো বুদ্ধি ও ভুয়ো দর্শনের ফল। আমাদের যে ইন্দ্রিয় প্রত্যক্ষ জিনিসগুলোকে শ্রেণীবদ্ধ রূপে সাজিয়ে বুদ্ধি এগুলোকে নিয়ম আকারে গড়ে। মানে বুদ্ধি এগুলোকে নিয়ম, এই ইন্দ্রিয় প্রত্যক্ষ আমরা করছি, সেই জিনিসগুলোকে সাজিয়ে শ্রেণীবদ্ধ রূপে বুদ্ধি এগুলোকে নিয়মের আকারে গড়ে। প্রত্যক্ষ পরম্পরা কিভাবে ঘটবে তা সম্পূর্ণ মানসিক ব্যাপার। ইন্দ্রিয় দ্বার দিয়ে বহির্বিষয়ের যে ছাপ মানে ইমপ্রেশন আসে, এবং ওইগুলি সম্বন্ধে বুদ্ধিতে যে প্রণালীবদ্ধ ক্রমিক প্রতিক্রিয়া ঘটে, তাছাড়া নিয়ম বলে আলাদা কিছু নেই। বিজ্ঞানবাদীদের মানে সায়েন্টিস্ট মতে, বিজ্ঞানবাদীদের মতে বহির্বিশ্ব বলতে তো শুধু এই সমপ্রকারের বস্তু, বলছে হারমোনিয়াস সাবস্ট্যান্স, এই কতগুলো বস্তু আছে, বা সমপ্রকারের স্পন্দন, আমরা বলতে পারি হোমোজিনিয়াস ভাইব্রেশন বোঝায়। এদের অনুভূতি ও শ্রেণীবিভাগ হলো মানসিক ব্যাপার। এই যে বহির্বিষয়ের সমপ্রকারের বস্তু বা স্পন্দন, বলছে এদের এই অনুভূতি ও শ্রেণীবিভাগ হলো মানসিক ব্যাপার। অতএব স্বামীজি বলছেন অজিত সিংকে যে এই নিয়ম বলতে বৌদ্ধিক জ্ঞানকে বোঝায় এবং বুদ্ধিতেই এর উৎপত্তি। এখন এই যে বললেন যে স্বামীজি, এই যে ল ডাজ নট এক্সিস্ট ইন নেচার, এটা আমাদের মনেতেই আছে, এটা বোঝা খুব কঠিন। আমরা মনে করি এই বাইরের প্রাকৃতিক ঘটনা ঘটতে দেখি, এটা আমাদের মনের মাধ্যমেই দেখি এবং বোঝার চেষ্টা করি। তো মনের মাধ্যমে দেখি, বোঝার চেষ্টা করি, আর মনেতে কি আছে? আমরা আগে আলোচনা করলাম যে মন মানেই হলো দেশকাল নিমিত্তের ভাব। এটা স্বামীজি পরে আলোচনা করবেন। এই মন দেশকাল নিমিত্তের দ্বারা তৈরি, আর মন দ্বারা যখনই আমরা এই বোঝার চেষ্টা করি, তখন এই মন ওই দেশ কাল আর এই নিমিত্ত কার্যকারণ ভাব এইগুলো প্রজেক্ট করেই বোঝে। কাজে আমরা বলছি একটা ঘটনা দেখছি, তারপর একটা ঘটনা দেখছি, মনের মধ্যে ওই দেশ কাল আর কার্যকারণ ভাব আছে, তখন আমি মনে করছি ও এইগুলো এইরকম ঘটবে, তখন আমি বুঝে নিলাম ও এইটা একটা নিয়ম, এইটা একটা নিয়ম। তো আমরা ওই তিনটে ছাড়া ভাবতেই পারি না। দেশ কাল এই নিমিত্ত ছাড়া আমরা একদম ভাবতে পারি না। এই আমাদের যে পঞ্চেন্দ্রিয়ের যত অনুভব, তা ওই মনই কিন্তু এইগুলোকে সব কোঅর্ডিনেট করে। কাজেই এই কতকগুলি ঘটনা একটির পর একটি
ঘটছে অথবা একসঙ্গে সংগঠিত হলে আমাদের মনে এই দৃঢ় ধারণা হয় ভবিষ্যতে নিয়মিতভাবে এই রকম ঘটবে। ঘটনা পরম্পরা কিভাবে যে সংগঠিত হচ্ছে আমাদের মনে কিন্তু এইভাবেই কিন্তু ধরতে পারে, এটাকেই বলা হয় নিয়ম। তো আজকে এই পর্যন্ত আমাদের আলোচনা হলো। এর আরও কিছু উদাহরণ দিয়ে আমরা পরের ক্লাসে বোঝার চেষ্টা করব। এই জিনিসটা প্রথমে স্বামীজি বোঝাচ্ছেন, এই যে নিয়ম, ল অফ অ্যাসোসিয়েশন, কার্যকারণ। পরে ফ্রিডম বলতে বোঝাবে ফ্রিডম মানে এইসবের সমস্ত বাইরে। আজকে এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।